জানকি নামের এই মেয়েটি যখন তার দুই বান্ধবীকে রাতের বেলা বাসে তুলে বাড়ি ফিরছিল তখনই তাকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়। থানায় কমপ্লেন রেজিস্টার হলে পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু তেমন কোনো প্রমাণ খুঁজে পাওয়া যাচ্ছে না যাতে প্রমাণ হবে জানকি সেই রাতে ধর্ষণ হয়েছিল। তবে সমস্যাটা তো শুরু হয় তখন যখন জানকি জানতে পারে সে প্রেগনেন্ট। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, সে কি পারবে তার ধর্ষণকারীকে শাস্তি দেওয়াতে? সে কি পারবে তার নিজেরই ধর্ষণকে প্রমাণ করতে? আবার তার পেটের সেই বাচ্চারই কী হবে? সেই সমস্ত কিছু জানতেই আজকে আমরা হাজির হয়েছি সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা জানকি ভার্সেস স্টেট অফ কেরালা এর গল্পে। তো চলো সময় নষ্ট না করে একসাথে শুরু করা যাক আজকের এই রহস্য ঘেরা গল্পটি। സംഭവിച്ചെന്ന് തുറന്ന് സമ്മതിക്കുന്നല്ലേ? ഭൂതക്കണ്ണാടി വെച്ച് നോക്കിയിട്ടും ഇതിൽ നിന്നൊന്നും കിട്ടിയിട്ടില്ല. കോടതി മാത്രം. The government has to answer. গল্পের শুরুতেই আমাদের সাথে পরিচয় হয় কেরালার হাইকোর্টের খুবই পরিচিত একজন উকিল ডেভিডের সাথে। সে কখনো দোষীদের ছেড়ে কথা বলে না, আর আজও সে একটি ধর্ষণের কেস লড়াইয়ের কথা বলছেন। পাশের একটি চার্জে একটি নানকে সেই চার্জেরই ফাদার ধর্ষণ করেছে, আর আজকে সে এই ব্যাপারটির জন্যই থানায় রিপোর্ট কমপ্লেন দিতে যাওয়ার কথা। আর তাকে আটকানোর জন্য কিছু লোক থানার বাইরে প্রোপাগান্ডা করছে। তখন এক পুলিশ অফিসারের কাছে এক মন্ত্রীর ফোন আসে। সে তাকে বলে, ডেভিড যদি থানায় এসে কমপ্লেন করে তাহলে ঝামেলাটা বিশাল আকার নিতে পারে, তাই যে করেই হোক থানার সামনে ঝামেলা লাগাও। আর স্যামুয়েলও তার কথা শুনেই ঝামেলার মধ্যে প্রদর্শনকারীদের মাঝে একজনের পায়ে পা দিয়ে তাকে নিচে ফেলে দেয়। লোকটাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয় ঠিকই, কিন্তু ততক্ষণে তিনি মারা গিয়েছে। আর সেই ঘটনার সময় ফিরোজ নামে এই কনস্টেবলটি তার সামনেই ছিল, তাই তাকে ফেলে দেওয়ার দোষটা ফিরোজের ঘাড়ে গিয়েই পড়ে। আর ঠিক এই সময়টাতেই জানকি এবং নাবিন নামের দুজন থানায় আসে। আর ঠিক তখনই টিভিতে এই নিউজ দেখে জানকি তার জ্ঞান হারায়। যে লোকটি মারা গিয়েছে তার নাম বিদ্যাধর। তার ছোট ভাই বিনয়কে ঢাকা হয়েছে তার বডি আইডেন্টিফিকেশনের জন্য। আর এখানেই আমরা জানতে পারি আসলে ওই লোকটি হচ্ছে জানকির বাবা। আর আমরা এও জানতে পারি নবীন নামের সেই ছেলেটির সাথে জানকির তেমন কোনো সম্পর্ক নেই। আসলে রেলওয়ে স্টেশন থেকে জানকি তার বাবাকে ফোন করেছিল, কিন্তু ফোনে তাকে না পেয়ে তারা দুইজনে থানায় এসেছিল। পুলিশ ইন্সপেক্টর যখন ডাক্তারের সাথে কথা বলে জানকির ব্যাপারে, তখন ডাক্তার জানায় জানকি তার সাথে হওয়া সেক্সুয়াল অ্যাসল্টের কথা বলেছে, তার শরীরে তার চিহ্নও আছে। বিষয়টা তারা গোপন রাখতে চাইলেও এত বড় একটি বিষয় কি আর এত সহজেই চুপ থাকে? নিউজ রিপোর্টাররা এতক্ষণে জেনে গিয়েছে। এতক্ষণে পুরো বিষয়টা নিউজ চ্যানেলের মাধ্যমে ছড়িয়েও পড়েছে। আর এত ঘটনা ঘটে যাওয়ার কারণে এবার সেই কনস্টেবল ফিরোজকেও সাসপেন্ড করা হয়েছে। যে জানকির সাথে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তো চলো তার ব্যাপারেও কিছু জেনে নেই। জানকি এবং তার দুই বান্ধবী একসাথে কোয়েম্বাটোর থেকে তাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে এরপরে ক্যাম্পাস প্লেসমেন্টেই তারা জব পায়। আর জানকির পরিবারের বিষয় বললে তার মা ছোটোবেলায় মারা গিয়েছে, তারপর থেকে তার বাবাই তাকে বড় করে তুলেছে। অন্য বাকি 10টা মেয়ের মতো জানকিও অন্য নর্মাল জীবনযাপনই করত, কিন্তু তার বয়ফ্রেন্ড বলতে তেমন কেউই ছিল না। আর গত শুক্রবারে জানকিদের গ্রামে বিশাল এক পুজোর আয়োজন হয়েছিল, তারা তিনজনে সেখানে গিয়েছিল। উৎসব শেষে তারা দুজনে রবিবারে আবারও ব্যাঙ্গালোর ফিরে আসে। ইন্সপেক্টর দুই বান্ধবীকে জিজ্ঞেস করে, তোমাদের সাথে কি বাড়ি ফেরার সেই রাতে কোনো কিছু আনইউজুয়াল ঘটেছিল? তখন জানকির দুই বান্ধবী জানায় উৎসব শেষে তার একটি দোকানে জুস খাচ্ছিল, কিন্তু একটি জুসে সুগার কম হওয়াতে জানকি যখন সুগারের বিষয়ে দোকানদারকে বলছিল, তখনই দোকানদার এবং তার বন্ধু এসে তাদের সাথে একটু মিসবিহেভ করেছিল। আর তারা সেখান থেকে বের হওয়ার সময় পাশে থাকা আরও 3টি ছেলের সাথেও তাদের মিসবিহেভ হয়। আর এরপরে জানকি তার দুই বান্ধবীকে বাসে তুলে দিয়েছিল। আর অন্যদিকে এতক্ষণে জানকির বাবারও পোস্টমর্টেম সম্পন্ন হয়, তাকে এবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার শেষ কার্যও সম্পন্ন হয়। একে একে সবাই বাড়ি ফিরে যায়। হ্যাঁ, জানকির দুই বান্ধবীও ব্যাঙ্গালোরে ফিরে যায়। অন্যদিকে ফিরোজ জানকির বাবার মৃত্যুর জন্য নিজেকেই দোষারোপ করছে, তাই সে যে করে হোক জানকির সাথে কথা বলে তার কাছে ক্ষমা চাইতে চাইছে। এরপরেই সেখানকার এক লোকাল ইন্সপেক্টর জানকির সাথে দেখা করে। সেদিনকার ব্যাপারে জিজ্ঞেস করলে তখন জানকি জানায় ঘটনার দিন রাতে সে যখন তার দুই বান্ধবীকে বাসে তুলে দেয়, তখন সে লক্ষ্য করে তার ফোন দোকানে রয়ে গিয়েছে। হয়তো সে তার মোবাইল খুঁজে পাচ্ছে না, তাই সে আবারও তার মোবাইল নেওয়ার জন্য সেই দোকানে ফিরে গিয়েছিল। আর যখন দোকানের ভেতরে প্রবেশ করে তখনই কেউ একজন তার মুখে স্প্রে করে সাদা কাপড় মরে তাকে অজ্ঞান করে ফেলে। আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে রেল রাস্তার পাশে তার স্কুটি সহ পড়েছিল। জানকি আরও জানায় ঘটনার পরে সে কেস ফাইল করতে চেয়েছিল, কিন্তু তার বাবা এবং আঙ্কেল বিনয় কেস করতে চাইছিল না, তাই তার বাবা তার সাথে সাথেই ছিল যেন জানকি কেস করতে না পারে। আর সেদিন স্টেশনে যখন জানকি ওয়াশরুম থেকে ফিরে আসতে দেরি হয়ে গিয়েছিল, তখন তার বাবা ভাবে হয়তো জানকি কেস করতেই থানায় গিয়েছে, তাই তিনিও সেদিন থানায় গিয়েছিল। আর ঘটনাক্রমে সেদিনে তিনি মারা যায়।
আর জানকি এটি ভেবেই তার বাবাকে নবীনের ফোন থেকে কল করেছিল, কিন্তু তার বাবা ফোন রিসিভ না করায় সে থানায় গিয়েছিল। আর এরপরেই জানকি মেডিকেল হয়। সে একজন ম্যাজিস্ট্রেটের সামনে তার ক্ষত স্থানগুলোও দেখায়। এরপরে লোকাল থানা পুলিশ সেই দোকানে যায় এবং ইনভেস্টিগেশন করার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তারাও জানায় এখানে জানকি এসেছিল এবং তা স্বীকারও করে নেয়। পুলিশ তখনই সেখান থেকে একটি ক্লোরোফর্মের বোতল খুঁজে পায়, যেটি দেখে এবার তাদের দুজনকে পুলিশ গ্রেপ্তার করে নেয় এবং হেফাজতে নিয়ে তাদের দুজনকে টর্চার করে সত্য বের করার চেষ্টা করছে। কিন্তু তারা দুজনেই বলছে হ্যাঁ, তারা তার সাথে মিসবিহেভ করেছিল, কিন্তু তারা তার সাথে তেমন কোনো ঘটনাই করেনি। যাই হোক, অন্যদিকে আমরা আবার দেখতে পাই নবীন তার বড় বোনকে সাথে নিয়ে আর জানকীকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং এই ঘটনার পরেই আসে তাদের কেসের প্রথম শুনানির দিন। আর আমরা দেখতে পাই জানকীর বিরুদ্ধে ডিফেন্স লয়ার হিসেবে এসেছে এখানকার সবথেকে বড় উকিল ডেভিড। এখানে পাবলিক প্রসিকিউটর এবং ডেভিডের মাঝে বেশ কথাবার্তা হয়। আসলে এখানকার যদি আসল ঘটনাটা বলি, ডেভিড পুরো ব্যাপারটাকে এমনভাবে ভাবছে যে জানকী তার টিম লিডার ভেঙ্কটের সাথে সম্পর্কে ছিল আর তারাই একসাথে ঘনিষ্ঠ সময় পার করেছে, যার জন্য সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে এবং সে তার বাবার কাছ থেকে বাঁচার জন্যই এই মিথ্যে রেপের ঘটনাটি সাজিয়েছে। কিন্তু জানকী বারবার করে জানায় সে দোকানে 10:15 থেকে 10:30টার মধ্যে ফিরে গিয়েছিল। আর এই কথাটি সত্যতার যাচাইয়ের জন্য যখন সেই দোকানদারকে ডাকা হয় তখন দোকান বন্ধ এবং খোলার সময় জিজ্ঞেস করা হয়। তারা বলে তারা প্রতিদিনই 9:30 থেকে 9:45-এর মধ্যেই দোকান বন্ধ করে বাড়িতে ফিরে যায় এবং পরের দিন ভোরবেলা 5টা 5:30 নাগাদ আবারও দোকান খোলা হয়। এই বিষয়টি প্রুভ করার জন্য এবার সিসিটিভি অন করা হয়। সেখানে সত্যিই দেখা যায় 9:45-এর দিকে দোকান বন্ধ হয়েছিল এবং পরের দিন সকাল 5:30টার দিকে দোকান খোলা হয়েছিল। তার মানে জানকী যে বলছে সে 10:15 থেকে 10:30 নাগাদ দোকানে এসেছিল, তাহলে সে কি এগুলো মিথ্যা কথা বলছে? তার কি তাহলে ধর্ষণ হয়নি? সত্যিই কি সে ঘনিষ্ঠ সময় পার করছিল তার বয়ফ্রেন্ডের সাথে? তাই জানতে অবশ্যই দেখতে হবে পরের গল্পটুকু। এবার এই সমস্ত ঘটনাগুলোকে উদ্দেশ্য করে ডেভিড দাবি করে তার দুজন ক্লায়েন্টই নির্দোষ, তারা এই ঘটনার সাথে কোনোভাবেই দায়ী নয়। জানকী নাকি বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করতে গিয়েই এই ঘটনাটি ঘটিয়েছে। যদিও বারবার করে জানকী ব্যাপারটিকে মানা করতে থাকে, কিন্তু তার কোনো কথাই কেউই শোনে না। এবার জর্জ সেই দুজনকে নিরপরাধ ঘোষণা করে এবং এভিডেন্সের কমে থাকার জন্য এই কেসটি ডিসমিস করে দেওয়া হয়। সাথে জানকীর মিথ্যে সাজানো ঘটনার জন্য তাকে জরিমানাও করে। এই ঘটনার কয়েক মাস পরেই ফিরোজ আবারও জানকীর সাথে দেখা করতে আসে। এইবার নিয়ে সে বেশ কয়েকবারই তার সাথে দেখা করার চেষ্টা করেছে। সে সত্যিই এবার জানকীর কাছে ক্ষমা চাইতে চাইছে, যার জন্য এবার জানকীও তার সাথে দেখা করে। ফিরোজ বলে তুমি যদি চাও তাহলে এখনও সুপ্রিম কোর্টে আবেদন করতে পারো, আবারও কেস ফাইল করতে পারো। আমার জানা এক উকিল বন্ধু আছে, তার কাছ থেকে আমরা সাহায্য নিতে পারি। ফিরোজ জানায় সে জানকীকে সব রকমভাবে সাহায্যের জন্য প্রস্তুত। যাই হোক, এরপরেই ফিরোজ যায় ভেঙ্কটের সাথে দেখা করতে। তাকে জিজ্ঞেস করাতে ভেঙ্কট বলে সে তাকে কলেজ সময় থেকে তেমন চিনতই না, চাকরির জয়েন করার পরের থেকেই সে জানকীর সাথে ঠিকঠাক মতো পরিচয় হয় এবং সেই ঘটনার পর সে তাকে ফোন করেনি, কারণ ভেঙ্কটের সাথে তার নাম যেভাবে জড়িয়েছে তারপরে সে তার সামনে কী করে যাবে সেটাই সে ভাবতে পারছে না। যাই হোক, এই সমস্ত কথাগুলো শুনেই ফিরোজ তাকে আর তেমন কিছুই বলে না। অন্যদিকে ফিরোজ তার সেই বন্ধু উকিলের সাথে দেখা করতে আসে। তাকে সে ঘটনাটা বললে সেই উকিল জানায় হ্যাঁ, আমরা কেসটি রিওপেন করতে পারি, কিন্তু তার জন্য আমাদের শক্তপোক্ত একটি প্রমাণ দরকার। কারণ সেই দিন জানকীর যে রেপ হয়েছিল সেটি সে নিজেই জানে না, কারণ সেই সময়টাতে সে অজ্ঞান ছিল। কে করেছে, কয়জন ছিল, সেই সমস্ত বিষয় সে কিছুই জানে না। তাই আমাদের এমন কিছু খুঁজে বের করতে হবে যাতে এটি প্রমাণ করা যায়। এরপরে ফিরোজ প্রমাণের খোঁজে সেই দোকানে ফিরে যায় যেখানে ঘটনাটি ঘটেছিল, কিন্তু সেখানে কোনো কিছুই খুঁজে না পেলে পাশের একটি দোকানে একটি সিসিটিভি দেখতে পায় সে, যেটি রাস্তার দিকেই মুখ করা রয়েছে। বেশ চেষ্টার পরে ফিরোজ সেই সিসিটিভি উদ্ধারও করে নেয়। সেটা যখন সে চেক করতে বসে তখন সে দেখতে পায় এটি রাস্তার দিকে মুখ করা তো রয়েছে, কিন্তু সেই দোকানের সামনে তেমন কিছুই দেখা যাচ্ছে না। সেখান থেকে তেমন কোনো এভিডেন্সও তারা খুঁজে পায় না। এমনকি সেই ফুটেজ জানকীও দেখে, সেও তেমন কিছুই খুঁজে পায় না। তবে এই ফুটেজটি যখন ডেভিড পর্যবেক্ষণ করে তখন সে এমন একটি জিনিস লক্ষ্য করে যেটি এই কেসকে পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। সেই রাস্তা দিয়ে একটি মাইক্রোবাস যাচ্ছে, আর সেই মাইক্রোবাসের জানলায় দোকানের লাইটের রিফ্লেকশন পড়ছে। হ্যাঁ, অর্থাৎ সেই দিন দোকানটি 9:45-এ বন্ধ হয়নি, 10:15-তেও এই দোকানটি খোলা ছিল। তার মানে জানকীও মিথ্যে কথা বলেনি, দোকানটি সেই সময়টাতেও খোলা ছিল যখন সে দোকানে আবারও ফিরে এসেছিল। আর এর পরের দিন ফিরোজ তার এক কলিগ কনস্টেবলকে ফোন করে জানকীর ফোনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সেই কনস্টেবল জানায় সেটা আমি পরে দেখছি, কিন্তু আগে তুমি গ্রুপে পাঠানো ভিডিওটি দেখো।
সেই ভিডিওটি অন করতে ফিরোজ একটি জিনিস লক্ষ্য করে। সেখানে সে ভেঙ্কটকে দেখতে পায়, কিন্তু ভেঙ্কট তো তাকে বলেছিল সে কখনো এখানে আসেইনি, তাহলে এই ভিডিওতে সে কী করে আসলো? তাই এবার ফিরোজ আবারও সিসিটিভি চেক করতে বসে আর দেখতে পায় ভেঙ্কট ওই ঘটনার 2 দিন পরে দোকানের আশেপাশেই ঘোরাঘুরি করছে। আর এটা দেখার পরেই ফিরোজ এবং নবীন দুজনে চলে আসে ভেঙ্কটকে ধরার জন্য। অনেকক্ষণ তার পেছনে ঘুরে অবশেষে ফলো করে তাকে ধরেও ফেলে। এরপরে যখন তাকে ব্যাপারটি জিজ্ঞেস করে তখন ভেঙ্কট জানায় সে শুধু জানকীর মোবাইলের খোঁজ নিতে গিয়েছিল। এর কারণ হচ্ছে জানকীরা সবাই যখন অফিসে পৌঁছাতো তখন সবার মোবাইলেই জমা রাখতে হতো, আর এই সুযোগটি ব্যবহার করে ভেঙ্কট একটি স্পাই অ্যাপ সবার ফোনে ইনস্টল করে দেয়। সেই অ্যাপসটির কাজ হচ্ছে প্রতি 10 মিনিট অন্তর অন্তর ফটো তুলে ভেঙ্কটকে পাঠিয়ে দেওয়া। ভেঙ্কট কন্টিনিউ তাদের গোপনেই এসব কাজ করে বেড়াতো, আর এই ক্রাইমটা যাতে প্রকাশ না হয়ে যায় তাই সে জানকীর ফোন তল্লাশি করছিল। যাই হোক, এরপরে নবীন একদিন আবারও ডেভিডের কাছে যায়, তাকে এই কেসের ব্যাপারে পুরো ঘটনাটা বলে, তাকে প্রুফ দেখায়। তখন ডেভিড বলে সে তো সরাসরি এই কেসকে আর হ্যান্ডেল করতে পারবে না, কারণ সে এই কেসটি আগে লড়েছে, তাই তার চেনা জানায় একজন উকিল রয়েছে যে এই কেসটি ডেভিডের থেকেও ভালোভাবে লড়বে। আর এরপরেই এই নিউজটা চারিদিকেই ছড়িয়ে পড়ে, যার কারণে সমস্ত প্রেশার গিয়ে পড়ে পুলিশের উপরে, কারণ প্রথমে তাদের এভিডেন্সের কমতির জন্যই জানকীর এই কেস ডিসমিস হয়ে গিয়েছিল, আর এখন জানকী বর্তমানে 7 মাসের প্রেগনেন্ট। এই পুরো দোষটা পুলিশেরই। আর এরপরেই কেস চলে আসে সুপ্রিম কোর্টে। সেখানে পাবলিক প্রসিকিউটর কেসটিকে ভিত্তিহীন বললেও জানকীর লয়ার নিবেদিতা কোর্টকে পুরো ঘটনাটা বোঝায়, এবং নিবেদিতা কোর্টকে সেই সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে ঠিক 10:15 দোকানের সামনে দিয়ে একটি মাইক্রোভ্যান যাচ্ছে, যার কাছে স্পষ্টই দোকানের রিফ্লেকশন দেখা পড়েছে। অর্থাৎ এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে 10:15 ওই দোকানটি তখন খোলা ছিল। আর এটি থেকে প্রমাণ হয় জানকী সেই দিন দোকানে আবারও ফিরে যাওয়ার পরেই কিছু একটা ঘটেছিল। আর এরপরে নিবেদিতা ডাকে ভেঙ্কটকে, এবং ভেঙ্কটকে জিজ্ঞেস করলে পুরো ঘটনাটা সেখানে বলে। এরপরে নিবেদিতা ভেঙ্কটের কাছে জিজ্ঞেস করে জানকীর ফোন থেকে সবার শেষে কোন ফটোটি তুমি পেয়েছিলে? তখন ভেঙ্কট বলে সে বেকারির কিচেনে থাকা কোনো এক ব্যক্তির ফটো সে পেয়েছিল। আর এরপরে আমরা আসল রহস্যটা জানতে পারি। জানকীরা যখন দোকানের ভেতরে প্রবেশ করেছিল তখন সে ভুল করে মোবাইলটি ওখানেই রেখে দিয়েছিল। এরপরে ছেলেপুলের সাথে ঝামেলা করে সে তার বান্ধবীদের ছাড়তে যায়। এরপরে প্রতিদিনের মতোই দোকান সত্যি 9:45 বন্ধ হয়, কিন্তু এরপরেই মনোহর আবারও দোকানের পেছনের দরজা দিয়ে ঢুকে সিসিটিভি বন্ধ করে দেয়। তারপরে দোকানের সামনের গেটও খোলা রেখে দেয়। এদিকে জানকীও তার ফোন খুঁজতে বেকারিতে ফিরে আসে, আর সেই সুযোগে মনোহর পেছন থেকে স্প্রে করে তাকে ভেজা কাপড় মুড়ে অজ্ঞান করে ফেলে, আর দোকান বন্ধ করে ইচ্ছে মতো সে জানকীকে ভোগ করে। এরপরে তাকে রেলওয়ের পাশে ফেলে চলে এসেছিল। এরপর পুলিশ মনোহরকে ধরে নিয়ে আসে। আসল দোষীকে তো ধরে ফেললেও এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে জানকীর ভেতরে বড় হওয়া সেই বাচ্চার কী হবে? এই ব্যাপারে জানকীকে জিজ্ঞেস করলে সে বলে অবশ্যই বাচ্চাটির বাঁচার অধিকার রয়েছে, কিন্তু সে কী ভেবে একে বড় করে তুলবে, কী পরিচয় দেবে সে? এত কিছুর পরে সেই বাচ্চাকে সে কী করে মেনে নেবে? মানে ব্যাপারটা এমন যে সে বাচ্চাটিকে মারতেও চাইছে না, আবার রাখতেও চাইছে না। এবার ডেভিড বলে ওঠে এই ঘটনাটা যেহেতু পুলিশ এবং প্রশাসনের কারণে ঘটেছে, তাদের ঠিকঠাক যথাযথ না দেখার কারণে হয়েছে, সবার ভুলের জন্য হয়েছে, যার জন্য এই মেয়েটিকে এত পর্যন্ত সহ্য করতে হয়েছে। তাই এই বাচ্চাটির দায়িত্ব স্টেট গভর্নমেন্টকে নিতে হবে। অবশেষে জার্জ নিজেদের মধ্যে আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে যে জানকীর এই সন্তানকে অর্থাৎ ফেটাসটিকে এখন বের করে শহরের সবথেকে ভালো হসপিটালে রাখা হবে, এবং সে প্রাপ্তবয়স্ক হয়ে চাকরি না পাওয়া পর্যন্ত সমস্ত খরচ স্টেট গভর্নমেন্টই রাখবে। ফিরোজকেও আবারও জবে জয়েন করতে বলা হয় এবং ভেঙ্কটের বিরুদ্ধেও মামলা চালানোর সিদ্ধান্ত দেয়। আর সর্বশেষে জানকীর পেট থেকে ফেটাসটি বের করে নেওয়া হয়, যার সাথেই আজকের গল্পটি এখানেই শেষ হয়। তো তোমাদের কি মনে হয়েছিল? তোমরা কি কখনো কল্পনা করেছিলে দোকানের এমন একটি ছেলে এমন ধরনের কাজ করতে পারে? যাই হোক, গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।